ঘুগিয়া ভুবনমোহিনী বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি প্রধান শিক্ষক নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান পাঠ্যাংশের দ্বিতীয় অধ্যায় বল ও গতি এর প্রথম পাঠ একক গতি ও স্থিতি বিষয়ের উপর পাঠদানে প্রয়াসী হয়েছি, অবশ্যই আংশিক অনলাইন সিস্টেমে। কারণ পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের ভয়াল প্রকোপে আমাদের স্বাভাবিক জনজীবন যখন স্তব্ধ হতে চলেছে, তখন তোমরাও তোমাদের পরিবারের সকলে নিরাপদে থাকতে বন্দিদশা পালন করে চলেছ। কিন্তু সময় তো গতিশীল, গতিশীল আমাদের জীবন। আর ছাত্র জীবনে প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে পড়াশুনোকেই ধ্যান জ্ঞান করে এগিয়ে যাওয়া। তাই যত বড় সংকটই সামনে আসুক না কেন, মনে রাখতে হবে ছাত্রানাং অধ্যয়নাং তপ। ছাত্রদের পড়াশোনাই হচ্ছে প্রথম এবং মূল মন্ত্র। এটাকে মাথায় রেখেই আমাদের চলতে হবে। এবার আমি আজকে সকালের ছোট্ট একটা দেখা ঘটনা নিয়ে আলোচনায় প্রবেশ করছি। সকালে বারান্দায় বসে চা খেতে খেতে দেখি কিছু সংখ্যক পিঁপড়ে একটা জায়গায় পড়ে থাকা কয়েকটি চিনির দানা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এই নিয়ে যাওয়ার বিষয়টি আমি ছবিতে দেখাচ্ছি, কিন্তু তার আগে তোমাদের পূর্বজ্ঞানের ভিত্তিতে গতি ও স্থিতি বিষয়টি একটু বুঝিয়ে বলি। গতি স্থিতির আলোচনার ক্ষেত্রে গতি সংক্রান্ত কয়েকটি রাশি যথা সরণ, অতিক্রান্ত পথ বা দূরত্ব, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, গতীয় সমীকরণ, এর গাণিতিক উদাহরণ এবং সেই সঙ্গে সময় সরণ লেখচিত্র ইত্যাদি বিষয়গুলি আজ আমি আলোচনা করব। প্রথমেই বলি স্থিতি। স্থিতি বলতে কি বোঝায়? সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, সেই বস্তুকে স্থির বস্তু বলে এবং তার অবস্থাকে বলে স্থিতি। যেমন উদাহরণ, ঘর বাড়ি, গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি। একইভাবে গতি বলতে বোঝায় সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের ক্রমাগত পরিবর্তন হয়, সেই বস্তুকে স্থিতিশীল বস্তু বলে এবং এর অবস্থাকে বলে গতি। উদাহরণ যেমন চলন্ত সাইকেল, চলন্ত ট্রেন, বাস, মোটর গাড়ি, টোটো গাড়ি, নদীর স্রোত ইত্যাদি। এবার আমি ফিরে আসছি সকালে দেখা সেই ঘটনাটায়। কি বলেছিলাম? কতগুলো পিঁপড়ে, মনে করি তারা এই অবস্থানে রয়েছে, এখানে কিছু চিনির দানা রয়েছে এবং এই পিঁপড়েগুলো একে একে তারা এই বি অবস্থানে চিনির দানাগুলোকে নিয়ে যাচ্ছে। এবং এই যে চিনির দানাগুলো তারা নিয়ে যাচ্ছে, তারা কিন্তু কোনো একটা নির্দিষ্ট পথে নিয়ে যাচ্ছে না, কয়েকটা পথ অনুসরণ করে তারা যাচ্ছে। এবং যে পথ অনুসরণ করে যাচ্ছে আমি এখানে সেটাই তোমাদের ছবি করে দেখাচ্ছি। মনে করো এ অবস্থান থেকে শুরু করে একদল পিঁপড়ে তারা এইভাবে এই পথে বি জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছে। আমরা এই পথটার নাম দিলাম S1 এবং মনে করা যাক এইটা T1 সময়ে এখানে গিয়ে পৌঁছাচ্ছে। একইভাবে আর একদল পিঁপড়ে যারা এখান থেকে শুরু করে এইভাবে গিয়ে এই পথে এ থেকে বিতে গিয়ে পৌঁছাচ্ছে। এই পথটাকে আমি বললাম S1, S2 এবং T2 সময়ে তারা এখানে গিয়ে পৌঁছাচ্ছে। আর একদল পিঁপড়ে ঠিক
এখান থেকে শুরু করে তারা এইভাবে গেল, গিয়ে ঘুরে এখান দিয়ে গিয়ে আবার এখানে এসে পৌঁছালো। এরকম বিভিন্ন পথে পিঁপড়েগুলো গেল, কিন্তু এ অবস্থান থেকে শুরু করে তারা অন্তিম বি অবস্থানে গিয়ে পৌঁছালো। এই পথগুলো ভিন্ন ভিন্ন পথ, এবং এই পথটার দূরত্ব আমি বলছি S3 এবং T3 সময়ে গেল। তাহলে এই যে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, এটা নির্দিষ্ট। এই পথগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু এ থেকে যে বি এর যে সরল রৈখিক দূরত্ব, সেই সরল রৈখিক দূরত্বটা নির্দিষ্ট। আমি যে রেখাটা টেনে দেখাচ্ছি এ থেকে বি, এই দূরত্বটা নির্দিষ্ট সবসময়। এই এ থেকে এই যে বি অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব, এটা এ এবং বি অবস্থানের মধ্যে সরণ বলা হয়, এবং এটা সোজাসুজি পথ, সংক্ষিপ্ত সোজা পথ। অন্যান্য যে পথগুলো বলা হয়েছে সেই পথগুলো কিন্তু বেঁকে গেছে, এবং তাদের গতিপথ আমরা বলতে পারি বক্রপথ, এবং সেক্ষেত্রে প্রতি মুহূর্তেই অভিমুখের পরিবর্তন ঘটেছে। ফলে এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পথ পাড়ি দিয়েছে। আমরা এখান থেকে যদি এই অবস্থান দুটোকে, যে দুটো নির্দিষ্ট অবস্থান বলছি, তাকে আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই, তাহলে আমাদের কিন্তু একটা নির্দেশ ফ্রেম বা নির্দেশতন্ত্রের সাহায্য নিতে হবে। যে ধারণাটা তোমরা এর আগেই স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছ বা কোঅর্ডিনেট জিওমেট্রিতে, সেক্ষেত্রে দুটো অক্ষ পরস্পর লম্বকোণে লম্বভাবে ছেদ করলে আমরা একটা মূলবিন্দু পাই, এবং দুটো অক্ষ পাই, একটা এক্স ও এক্স ড্যাশ আর একটা ওয়াই ও ওয়াই ড্যাশ। এই যে দুটো অক্ষ, একটাকে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ আমরা বলি, এটাই হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। এবং এই দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, যেটা আমাদের এই গতির ক্ষেত্রে আমরা প্রয়োগ করছি, এটা সবথেকে আধুনিকতম ব্যবস্থা, যে ব্যবস্থায় গতিকে আরও খুব সহজে বোঝানো যায়। এবং এই যে নির্দেশ ফ্রেম বা নির্দেশতন্ত্র, সেই নির্দেশতন্ত্রের আবিষ্কারক বা এই প্রথা যিনি চালু করেছিলেন, সেই বিখ্যাত বিজ্ঞানী, গণিতজ্ঞ বা দার্শনিক, যার নাম দেকার্তে। দেকার্তে মূলত ডেসকার্টেজ, যা বাংলায় উচ্চারণ দেকার্তে হয়, রেনো দেকার্তে পুরো নাম। এই দেকার্তের DESCARTES, এই ডেসকার্টেস থেকে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেজীয় নির্দেশতন্ত্রের উৎপত্তি। সপ্তদশ শতাব্দীতে এই প্রথা তিনি প্রচলন করেছিলেন, এবং এই প্রথা বর্তমানে ব্যাপকভাবে প্রচলিত,
গণিত এবং বিজ্ঞান শাস্ত্রের ক্ষেত্রে। এবং এই স্থানকে চিহ্নিত করার ক্ষেত্রে এই স্থানাঙ্ক জ্যামিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা সাধারণভাবে এই যে দুটো অক্ষ পরস্পরকে সমকোণ ছেদ করে এটাকে আমরা মূল বিন্দু বা 0 বলি। এবং এই স্থানের সাপেক্ষে আমরা এই বিন্দুর স্থানকে সুনির্দিষ্টভাবে বলতে পারি, এই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থানকেও আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি। আমরা যদি এ বিন্দুর অবস্থানকে বলি x1 y1 স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ককে যদি বলি x2 y2, তাহলে স্বাভাবিকভাবেই এই x অক্ষ থেকে দূরত্ব এটা y1 এবং y অক্ষ থেকে দূরত্ব এটা x1। একইভাবে এটা y2 এবং এটা x2। আমরা যদি এই বিন্দু থেকে লম্ব টানি তাহলে এই অংশটি হবে y2 মাইনাস y1 আর এই অংশটা হবে x2 মাইনাস x1। এখন এই যে এ বি এবং এটা সি বলি, এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। তাহলে স্বাভাবিকভাবে এই এ বি দূরত্ব অতিভুজ এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার অর্থাৎ x2 মাইনাস x1 হোল স্কোয়ার এবং বিসি স্কোয়ার মানে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এ বি দূরত্বটা আমরা বলতে পারি স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। এইভাবে আমরা একটা দূরত্বের পরিমাপ এই স্থানাঙ্ক জ্যামিতি বা এই নির্দেশ ফ্রেমের সাহায্যে খুব সহজেই পরিমাপ করতে পারি। এই জন্য স্থানাঙ্ক জ্যামিতি বা নির্দেশ ফ্রেমের অবতারণা। এই নির্দেশ ফ্রেম এখানে এই খাতার উপরে আমি তোমাদের দেখাচ্ছি, এই পৃষ্ঠাটার উপরে এই নির্দেশ ফ্রেমের অবস্থান আমরা বলছি। ফলে এই নির্দেশ ফ্রেমের আমরা স্থির বলেই ধরে নিচ্ছি, স্থির বলেই আমরা ব্যাখ্যা করছি এবং এর থেকে কোনো একটা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে বলতে পারছি। এই যে সোজা পথটাকে যদি যেত আমরা বলতাম, এক্ষেত্রে পিঁপড়ের গতি পথ হতো সরল পথে সরল চলন। যখন এই চলাটা এই বক্রপথে হয় তখন হয় বক্র চলন। তাই গতির প্রকারভেদ হিসাবে এখানে চলগতি অর্থাৎ সরল চলন, এই যেরকম বললাম ছাদ থেকে একটি বল যদি ছেড়ে দেয় সোজা নিচে এসে নামবে, এটাও সরল চলনের উদাহরণ। আবার এই চলগতি বক্রগতি হতে পারে। কেমন? যদি এরকম একটা বল কেউ ছুঁড়ে দেয় তাহলে এরম বক্র পথ ধরে এসে এই ভূমিতে পড়ে, এটা বক্রপথ। অতএব এই বক্র চলন। তাহলে আমরা গতির দুটো ভাগ চলন, তার দুটো ভাগ সরল চলন বক্র চলন সম্পর্কে জানলাম। কিন্তু এই নির্দেশ ফ্রেমটা যদি এমন হয় যে এই নির্দেশ ফ্রেমটা এই ও বিন্দু থেকে এই এ বিন্দু, শুধু এ বিন্দুকে বিবেচনা করে আমরা যদি মনে করি এই ও বিন্দুটাই ঘুরছে, এই ও বিন্দু থেকে সমান দূরত্ব থেকে এই এ বিন্দুটাই ঘুরছে এই বিন্দুকে কেন্দ্র করে, তখনই কিন্তু এই নির্দিষ্ট দূরত্ব থেকে যদি ঘুরতেই থাকে তাহলে এটাই হবে তখন ঘূর্ণন গতি। এবং বৃত্তাকার পথে এইবার নির্দিষ্ট দূরত্ব থেকে বৃত্তাকার পথে ঘূর্ণন গতি। এই বৃত্তাকার পথে ঘূর্ণন গতি এর বহু উদাহরণ রয়েছে। বৈদ্যুতিক পাখা
এই বৃত্তীয় গতিতে ঘোরে। আমরা জানি ঘূর্ণায়মান লাট্টুর গতি, সেটাও বৃত্তীয় গতিতে ঘোরে। আমরা জানি নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনগুলো, সেটাও বৃত্তাকার পথে ঘোরে। আমরা জানি আমাদের সৌরজগতের এই যে পৃথিবীটা, সেটাও সূর্যের চারিদিকে ঘুরছে, এটাও বৃত্তাকার পথে ঘুরছে। কিন্তু আমাদের অবস্থানটা পৃথিবীর উপরে, তাই পৃথিবীর উপরে আমরা যখন কোনো কিছুর এরকম গতিবিধি আলোচনা করব, তখন আমরা পৃথিবীকে নির্দেশ ফ্রেম হিসেবে ধরব, পৃথিবীর উপর অবস্থিত এরকম বা এরকম নির্দেশ ফ্রেম হিসেবে ধরব। অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে তার কোনো গতি থাকবে না, এরকমই ধরে নেব। আবার এমন হতে পারে যে এই নির্দেশ ফ্রেমটা, এই বস্তুটা স্থির থেকে নির্দেশ ফ্রেমটাই ঘুরছে, সেক্ষেত্রেও কিন্তু ঘূর্ণন গতি সৃষ্টি হবে, যদিও সেটা একটু জটিল প্রকৃতির হবে। আমরা পরে সেই বিষয়টায় আলোচনায় আসব। আমাদের এই মুহূর্তে যেটা বলার বিষয়, যে স্থিতিগতি সম্পর্কিত যে ধারণাগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, যে পৃথিবীর উপরে যেটা আমরা দেখি, আজও দেখি, যেখানে রয়েছে স্কুলটা, কালও সেখানে যেয়ে দেখবো স্কুলটা রয়েছে, বাড়িটা আমার যেখানে রয়েছে, কালও যে বাড়িতে ফিরে দেবো বাড়িটা সেখানে, বাড়ির ঘরে যদি টেবিল থাকে, টেবিলটা যেখানে ছিল সেখানেই আছে। এটা পৃথিবীর সাপেক্ষে স্থির, তাই আমরা বলছি এগুলো স্থির বস্তু। প্রকৃতপক্ষে কোনো জিনিসই স্থির বা কোনো জিনিসই গতিশীল এটা পরম অর্থে হতে পারে না, কারণ পৃথিবী নিজেই গতিশীল। সে নিজের অক্ষের চারিদিকে যেমন ঘুরছে, তেমনই ঘুরছে সূর্যের চারিদিকে। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই কিন্তু পরম অর্থে স্থির নয়। তাই আমরা যা আলোচনা করছি, সেক্ষেত্রে প্রচলিত নিয়মে আমরা এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে, যেটা পৃথিবীর উপর অবস্থিত স্থির একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো বস্তুর গতি আমরা বিবেচনা করব বা তার ব্যাখ্যা করব, তার আলোচনা করব, সেগুলো সমস্যার সমাধান আমরা দেব। এবং বস্তুকে সবসময় বিন্দু হিসেবে কল্পনা করি, তার গতিপথগুলো আমরা চিহ্নিত করব। যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তখন তার কক্ষপথকে, পৃথিবীকে একটা বিন্দু ধরে নিয়ে তার কক্ষপথটা বৃত্তাকার আমরা দেখাবো। এই বিষয়গুলো আমাদের আসবে। আর আরেকটি বিষয় আমরা কখনো কখনো দেখব যে এই ঘূর্ণন গতি এবং চলন গতি এ দুটো মিলে মিশে যাচ্ছে, সমন্বয় ঘটছে। যেমন একটা সাইকেল যখন চালানো হয়, তখন সাইকেলের চাকাটা তার অক্ষের চারিদিকে ঘুরতে থাকে এবং সঙ্গে সঙ্গে কী হয়, চাকাটা আবার এগিয়েও যেতে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে চলন ঘূর্ণন একই সঙ্গে ঘটতে থাকে। এই ধরনের গতিকে আমরা সাধারণত মিশ্র গতি বলি, যখন চলন ঘূর্ণন দুটোই একই সঙ্গে চলে। আবার এমন গতি আছে, যেমন কোনো একটা কাঁসার বাটিকে যদি আঘাত করে দেওয়া হয়, তাহলে সেটা কম্পিত হতে থাকে। আবার কোনো একটা সুরশলাকাকে যদি আঘাত করা হয়, তার একটা বাহু, দুটো বাহুই কম্পিত হতে থাকে, একই পথে বারবার যাতায়াত করতে থাকে। কোনো একটা লোহার বস্তুকে যদি সুতো দিয়ে একটা নির্দিষ্ট বিন্দু থেকে ঝুলিয়ে আমরা দুলিয়ে দেই, তাহলে দেখা যাবে যে এরকমভাবে সেটা একই পথে বারবার বারবার দুলতে থাকবে। যদি এই কোণটা খুব ছোট্ট হয়, এই পথটা প্রায় সরল হবে, এই জন্য সরল দোলগতি বলা হয়। সাধারণত এটা দোলকের গতি। এটা পেন্ডুলাম ঘড়িতে তোমরা দেখেছো, এরকম দোলক আছে দোলে, এ সরল দোলগতি, একই পথে বারবার আসে এবং নির্দিষ্ট সময়ে অন্তর অন্তরই সে এখানে ফিরে আসে। তো আমাদের এই পেন্ডুলাম গতিতে সেকেন্ড দোলক আমরা বলি, অর্থাৎ একবার ঘুরে আসা মানে 1 সেকেন্ড হওয়া। এরকম দোলগতি বা কম্পন গতি, এটাও গতির একটা প্রকারভেদ। এবং এছাড়াও আমরা জানি, যখন ক্রিকেট বলকে ছোড়া হয়, তখন সেই বলটা যেমন এগিয়ে যায়, তাটা ঘুরতেও থাকে এবং পড়েও কিন্তু আবার ঘুরে যায়। অতএব এই গতিটা বেশ চলা ঘোরা এবং সব মিলিয়ে মিশিয়ে একটা জটিল গতির সৃষ্টি হয়। আমরা এই ধরনের আলোচনা এখন আপাতত করব না। বা ফুটবলের ক্ষেত্রেও যখন আমরা এটাকে খুব পায়ের অ্যাকশান দিয়ে মারি, তখন এর বলটা ঘোরা বা তার গতিপথের পরিবর্তন ঘটতে থাকে। এগুলোও কিন্তু জটিল গতির উদাহরণ। আমরা যে ধরনের চলন বা ঘূর্ণনের আলোচনা করব, সেগুলো সাধারণভাবে বিশুদ্ধ চলন বা ঘূর্ণন, সেটাকে ভিত্তি করেই আমাদের পাঠ্যক্রমের আলোচনাটা সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে
এই বিশুদ্ধ চলন বা ঘূর্ণন কম ক্ষেত্রেই ঘটে। এটা তোমাদের সকলকে কিন্তু মনে রাখতে হবে। আমরা এবার আলোচনা আসছি দ্রুতি এবং বেগ। এই যে ছবিতে দেখানো হচ্ছে বিভিন্ন পথে বিভিন্ন সময়ে গেছে, তা পথ অতিক্রমের হার, পথটা স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি, কিন্তু সরণ ভেক্টর রাশি, সরণটা ভেক্টর রাশি। এই পথ অতিক্রমের হার অর্থাৎ এর ক্ষেত্রে হবে S2/T2, এক্ষেত্রে হবে S1/T1, এক্ষেত্রে হবে S3/T3। এই পথ অতিক্রমের হার দ্রুতি। অতএব এই তিনটে পথে দ্রুতি কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু সরণ এই সব ক্ষেত্রেই সরণের মান হবে এটা এস, আর এটা যদি টি সময় বলা হয় গড় সময়, তাহলে এই সরণের হার হবে বেগ। এর অভিমুখ আছে বেগ ভেক্টর রাশি, দ্রুতি তার মান আছে অভিমুখ নেই, এটা স্কেলার রাশি। তাহলে আমরা এইখান থেকে দ্রুতির কথা বললাম। এবার গড় দ্রুতি যদি বলা হয় তাহলে কি হবে, এই তিনটে দূরত্ব যোগ করে আমাদের এখানে দেখানো হচ্ছে তিনটে দূরত্ব যোগ করে তিনটে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গড় দ্রুতি পাই। এই গড় দ্রুতি স্কেলার রাশি, গড় বেগ যেটা সেটা ভেক্টর রাশি। উভয়েরই একক এসআই একক মিটার পার সেকেন্ড। বেগ হচ্ছে সরণের হার অর্থাৎ একক সময়ের অতিক্রান্ত দূরত্ব। আমরা পরবর্তী যে বিষয়টায় আসছি সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। যখন কোনো বস্তু গতিশীল হয় কখনো তার গতিবেগ বৃদ্ধি পেতে থাকে, কখনো তার গতিবেগ ক্রমশ কমতে পারে। যখন বেগ ক্রমশ বৃদ্ধি পায় তখন বলি গতিশীল বস্তুতে ত্বরণ রয়েছে, যখন বেগ ক্রমশ কমতে থাকে তখন বলি তাতে মন্দন রয়েছে। আমরা সংজ্ঞা হিসাবে কি বলতে পারি ত্বরণ, যদি কোনো বস্তুর ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এবং এটি ভেক্টর রাশি। ত্বরণ সমত্বরণও হতে পারে, অসমত্বরণও হতে পারে। আমরা সাধারণভাবে সমত্বরণে গতিশীল বস্তুর আলোচনায় প্রাধান্য দেব। মন্দনের ক্ষেত্রে আমরা বলি যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তাহলে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ হ্রাসের হারকে মন্দন বলে, এটি ও ভেক্টর রাশি। মন্দন মূলত ঋণাত্মক ত্বরণ, এটাও সমমন্দন বা অসমমন্দন উভয়ই হতে পারে। আমরা একটা ছোট্ট উদাহরণ দেই এক্ষেত্রে, যেমন একটা ট্রেন একটা স্টেশন থেকে যখন যাত্রা শুরু করে তখন তার বেগ ক্রমশ বৃদ্ধি পায় এবং সেটা ত্বরণ নিয়ে চলে। আবার যখন পরবর্তী স্টেশনে পৌঁছায় তার আগে ব্রেক কষে তার বেগ ক্রমশ কমতে থাকে, তখন তার গতি কিন্তু মন্দনযুক্ত হয়। একইভাবে একটা বলকে যখন আমরা উপরের দিকে ছুঁড়ে দেই তখন তার গতি ক্রমশ কমতে থাকে এবং উপরে একটা বিন্দুতে গিয়ে স্থির হয়, স্থির হয়ে আবার নিচের দিকে নামতে থাকে। এই যখন উপর দিকে উঠতে থাকে তার বেগ কমতে থাকে বলে তার উপর দিকে গতিটা মন্দনযুক্ত। আবার যখন উপরে স্থির হয় তখন কিন্তু তার বেগ শূন্য থাকলেও তার কিন্তু ওই সময় তার উপরে একটা অভিকর্ষ বল ক্রিয়া করে, তার উপরে ত্বরণ কাজ করে, অর্থাৎ ত্বরণ শূন্য হয় না, এবং সেই অভিকর্ষ বলের প্রভাবে আবার বস্তুটা পৃথিবীর দিকে নামতে থাকে অভিকর্ষ ত্বরণ নিয়ে। এটি ত্বরণযুক্ত হয় তার গতি। অতএব আমরা দুটো উদাহরণ দিলাম। যখন কোনো বস্তু সমবেগে যায় তখন বেগের পরিবর্তন সাধারণভাবে হয় না, বেগের পরিবর্তন শূন্য হওয়ার জন্য আমরা বলি সেক্ষেত্রে ত্বরণ শূন্য। এবার আমরা আলোচনায় আসছি গতীয় সমীকরণ। যে সমীকরণের সাহায্যে কোনো গতিশীল বস্তুর সরণ, বেগ, ত্বরণ বা মন্দন ও সময়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে গতীয় সমীকরণ বলে। আমরা একটা সবচেয়ে সোজা এখানে যে সমীকরণটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এই সমীকরণটা প্রতিষ্ঠা করব, এবং এর জন্য ধরা যাক এফ সমতরণে গতিশীল কোনো বস্তু প্রাথমিক ইউ গতিবেগ থেকে টি সময় গড়ে অন্তিম গতিবেগ ভি হলো।
অর্থাৎ ইউ গতিবেগ, এই থেকে টি সময় পরে এর গতিবেগ ভি হলো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি টি সময়ে তার বেগের পরিবর্তন যেটুকু হলো ভি মাইনাস ইউ, এবং একক সময়ে পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ ত্বরণের সংজ্ঞা অনুযায়ী সম্পর্কটি দাঁড়ালো এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ এটাকে সরল করে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এটা সমত্বরণে গতিশীল একটা বস্তুর গতীয় সমীকরণ। যখন বস্তুটা মন্দনযুক্ত হবে, সমমন্দনযুক্ত, তখন আমরা এফের জায়গায় মাইনাস এফ বসিয়ে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি পাবো। যদি প্রাথমিক বেগ ইউ শূন্য হয় তাহলে ভি ইকুয়াল টু এফ টি পাবো। যদি কোনো বস্তু সমবেগে চলে তাহলে তার বেগের পরিবর্তন হবে না, ত্বরণ শূন্য হবে, এবং সেক্ষেত্রে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, যেটা আমরা প্রাথমিক সূত্র হিসেবে আগেই জানি। আমরা এখানে দুটো গাণিতিক উদাহরণ দিচ্ছি এই আলোচনা করা সমীকরণগুলোর উপর ভিত্তি করে। প্রথম গাণিতিক সম্পর্কটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 8 সেকেন্ড চলার পর একটি গতিশীল কণার বেগ কত হবে। এখানে প্রাথমিক গতিবেগ 0, ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় 8 সেকেন্ড। ধরা যাক নির্ণয় গতিবেগ ভি, এইটা আমাদের বের করতে হবে। তা আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এক্ষেত্রে ইউ 0, অর্থাৎ ভি ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড। তাহলে নির্ণয় গতিবেগটা পেলাম 40 মিটার পার সেকেন্ড। আমি একটা দ্বিতীয় সমস্যায় আসছি। ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো। গাড়িটির মন্দন কত হবে। এখানে থামানো হচ্ছে মানে গতি কমে গেছে। তা প্রাথমিক বেগ ছিল 36 কিলোমিটার প্রতি ঘন্টা, একে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম, 1000 দিয়ে গুণ করে মিটার, আর এখানে ঘন্টাকে মিনিটে আনার জন্য 60 গুণ 60 দিয়ে ভাগ, এটা 10 মিটার পার সেকেন্ড হলো। অন্তিম গতিবেগ 0 আর সময় লেগেছে 5 সেকেন্ড। অতএব এখানে ত্বরণের মান -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ ঋণাত্মক মানে মন্দন হয়েছে, অর্থাৎ সেই মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর দুটো আমরা গাণিতিক সমস্যার সমাধান করলাম। এবার আমরা যে বিষয়টায় আসব, যে এই গতীয় সমীকরণ যেটা আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব, এবং আগেই এই লেখচিত্রের ব্যাপারটা আমি বলেছি। এখানে সময় ও সরণের একটা তালিকা দেয়া হলো। এই যে তালিকায় তথ্য দেয়া হয়েছে তাতে সময় টি সেকেন্ড এককে আমরা এই এক্স অক্ষ বরাবর, আর সরণ এই ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে এইটা গ্রাফ পেপার না হলেও ছক কাগজের মতো ধরে নিয়েই আমি এই অঙ্কনটা করব। দেখো তোমরা, যে প্রথমেই যখন সময় 0 অর্থাৎ প্রাথমিক অবস্থায় স্থির ছিল, অর্থাৎ এই মূল বিন্দুতে ছিল 0 0, 2 সেকেন্ড পরে তার সরণ হচ্ছে 5, অর্থাৎ আমরা এখানে 2, 4, 6, 8 এভাবে যদি ভাগ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। 2 সেকেন্ডে তার সরণ হচ্ছে 5, অর্থাৎ এটা এখানে 5। ঠিক 4 সেকেন্ডে হচ্ছে 10, অর্থাৎ এরকম দাঁড়াবে 10। 6 এখানে দেখা যাচ্ছে 15, অর্থাৎ এরকম জায়গায় চলে যাবে 15। তাহলে আমরা এই যে বিন্দুগুলো পেলাম স্থানাঙ্কের সাহায্যে আমরা এখানে দেখালাম এই গ্রাফ পেপারে, এবং এগুলো যোগ করলে দেখা যাবে একটা সরল রেখার উপরে থাকবে। এবং এই যে সরল রেখাটা, এই সরল রেখাটাই লেখচিত্র এই তথ্যের। এবং এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে সময় 2 মিনিট অন্তর অন্তর কি হচ্ছে 5 মিটার করে করে বাড়ছে।
তাহলে সমান সময়ে সমান দূরত্ব যাচ্ছে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব যাওয়া মানে সমবেগ, অর্থাৎ সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র এটা। এই জন্য স্থির অবস্থা থেকে সমবেগে গতিশীল বস্তুর সময় সরণ লেখচিত্র এটা আমরা পেলাম। আমরা যদি এখন এখানে সবথেকে একটি সুবিধায় আমরা কোনো একটা সময় যদি বেছে নেই 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে এই 5 সেকেন্ডে তার কতটুকু সরণ হবে আমরা এইটাকে পরিমাপ করেই এখান থেকে সহজেই বলতে পারবো। এইভাবে আমরা অজানা একটা রাশি অর্থাৎ সময়ে তার সরণের মানটা নিরূপণ করতে পারবো। একইভাবে আরেকটি আমি লেখচিত্রের তথ্য এখানে দেখাচ্ছি, সময় সরণ। এখান থেকে দেখা যাচ্ছে যে সমান সময়ে তাদের সরণ সমান হচ্ছে না, তাহলে এটা কি অসমবেগে চলছে, অসমবেগে চলছে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে গতিবেগ আমরা জানি গতিবেগ s/t, তাহলে গতিবেগ s/t এখানে 2/2 1, আবার এখানেও গতিবেগ 8/4 তার মানে 2, এখানে গতিবেগ 18/6 মানে 3, অর্থাৎ গতিবেগ দেখো ক্রমশ নির্দিষ্টভাবে বাড়ছে, নির্দিষ্টভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে। নির্দিষ্ট হারে বেগ বৃদ্ধি পাওয়া মানে গতিটা কেমন, সমতরণ, অর্থাৎ বেগের হার নির্দিষ্ট, অতএব সমতরণে একটা গতিশীল বস্তুর তথ্য এখানে দেওয়া হচ্ছে। আমরা দেখি এটা লেখচিত্রে প্রকাশ করলে তার লেখচিত্রটা কেমন দাঁড়ায়। আমরা সময় একই রাখা হচ্ছে 2 4 6, 2 4 6। প্রথমত তার গতিবেগ স্থির অবস্থায় এখানেই ছিল, তারপরে যখন 2-এ 2 অর্থাৎ এরকম জায়গায়, আমরা 2-এ 4 যখন দেখব এরকম জায়গায়, এবং যখন 6-এ যাব তখন এটা চলে যাবে 18 এরকম জায়গায়। অর্থাৎ এটা যদি আমরা অঙ্কন করি এরকম একটা পথ পাবো, বক্রপথ। এই লেখচিত্রটা মূলত সমতরণে গতিশীল বস্তুর লেখচিত্র এবং স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল হবে সময় সরণ। এই লেখচিত্র আমরা দুটো উদাহরণ এখানে দিলাম। বর্তমানে এই যে সময় সরণ লেখচিত্র, যার মাধ্যমে গতি সংক্রান্ত আলোচনায় প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ এতে আমাদের কি হয়, এর মাধ্যমে পরিমাপগত বিষয়ে ধারণাটা আমাদের বোঝাপড়া করতে খুবই সুবিধা হয়। এবং এক্ষেত্রেও আমরা যদি মনে করি যে এখানে 2 4 6, এখানে 8 যদি কোনো আর এক এখানে 5 যদি কোনো একটা আমরা বিন্দু নেই, তাহলে সেক্ষেত্রে এই 5 মিনিটে তার কতটা সরণ হবে তা আমরা এখান থেকেই পরিমাপ করে দেখতে পারব। আমরা এটা সাধারণ আমি কাগজের উপরে গ্রাফের ধারণা দিয়ে করলাম, এটা আনুমানিকভাবে করা হলো। এটা তোমরা লেখচিত্রের উপরে করবে, সঠিক এই ধরনের চিত্রই পাওয়া যাবে এবং সেক্ষেত্রে গতির সমীকরণ লেখচিত্র সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা হবে। আমরা এই যে আলোচনা করলাম এতক্ষণ গতি সংক্রান্ত, গতি বিষয়ক বিভিন্ন রাশি, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, গতীয় সমীকরণ ইত্যাদি, এবং তার উপরে বিভিন্ন উদাহরণ আমরা দিলাম। এই বিষয়গুলো তোমরা ভালো করে নিজেরা দেখবে এবং এটা ভালো মন দিয়ে শুনবে। আমি এই আলোচনার উপরেই আমরা একটা মডেল অ্যাক্টিভিটি, আমি কোশ্চেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমি তোমাদের দেব, সেগুলো তোমরা একটা খাতাতে, আলাদা খাতাতে উত্তর লিখে সাজিয়ে তোমরা রাখবে। পরে সেগুলো বিষয় শিক্ষকের কাছে দিয়ে তোমরা ঠিক দেখে নেবে তোমাদের কোথাও কোনো ত্রুটি আছে কিনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা করে আজকে আলোচনা শেষ করছি।